সুধা যখন এই বাড়ির বউ হয়ে আসে, তখন শাশুড়ি রেণুবালা ওর হাতে চাবির গোছাটা দিয়ে বলেছিল, আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার। সেই কথা শুনে সুধার মায়ের কি আনন্দ! মেয়ে শুধু তার সুন্দরী নয়, ভাগ্যবতীও। সেই শুরু সংসারের জাতকলে পড়া। বিয়ের দিন 15। হ্যাঁ, সুধা গুনে গুনে দেখেছে। শ্বশুরবাড়িতে সুখ পাওয়া ওই 15টা দিন ওর ভাগ্যে ছিল। তারপর থেকে তো কখন সকাল থেকে দুপুর হয়ে যায় ও বুঝতেও পারে না। বিয়ের আগে মা ওকে দুধের স্বর কাঁচা হলুদ মাখিয়ে সুন্দরী থেকে আরও সুন্দরী করে দিয়েছিল। সেই সুন্দরের দাম শ্বশুরবাড়িতে পেয়েছিল বই কি। বাড়ির কোনো আত্মীয় স্বজন এলে শাশুড়ি মা বলতেন, এই আমার বউ। সুধা দেখত সেই সব আত্মীয় স্বজনের চোখে মুগ্ধ দৃষ্টি। ব্যাস, এইটুকুই। তাও বিয়ের কয়েক মাস। তারপর তো সুধা পুরনো হয়ে গেল। মেজে বউ এলো, ছোট বউ এলো। তারা সব ছেলেদের ভালোবাসার পছন্দের মানুষ। অফিসে চাকরি করে, বাড়ি ছেলেদের সাথে অফিসে বেরোয়। মাস গেলে শাশুড়ি মায়ের হাতে একটা মোটে টাকা তুলে দেয় দুই ছেলের বউ মিলে। সুধার পর পরিমলও দেয়। বয়সের সাথে সাথে প্রমোশন হয়েছে, তাই সেও মোটা টাকাই দিতে পারে সংসারে। শুধু সুধা পারে না, তাই মাসের ওই দিনগুলোতে বেচারি সুধা একটু কুঁকড়ে থাকে। এ কাজে ও কাজে নিজেকে ব্যস্ত রাখে। তবুও একবার হলেও শাশুড়িমা শুনিয়ে দিয়ে যায়, 5 ছেলে বউয়ের টাকা আমার শাড়ির খুঁটে বেঁধে রাখা যাচ্ছে না। এরপর যদি তুমি দিতে, তাহলে কখন নিজে নিজেই খুঁট খুলে টাকা পড়ে যেত। ভালোই হয়েছে তুমি চাকরি না করাতে। সুধা শাশুড়ির কথাতে অভ্যস্ত ছিল, তাই বরাবরের মতো চুপ থাকত। আগে খারাপ লাগতো, মা বাবা ঠাকুমার কাছে কম আদর পাইনি, তাই এ ধরনের কথাতে তার ভেতর কাঁদত। প্রথম প্রথম পরিমলকে জানাতো, কিন্তু পরিমল তখন ব্যস্ত থাকতো সুধাকে আদর করতে। মুখে বলতো, ঠিক আছে, কাল সকালে মাকে আমি এই ব্যাপারে কথা বলবো। কিন্তু সকাল হলেই পরিমল সব ভুলে যেত। প্রথম প্রথম সুধা ভাবত পরিমল কাজের চাপে, সংসারের চাপে বোধহয় সব ভুলে যাচ্ছে। কিন্তু পরে সুধা বুঝতে পেরেছিল, ওকে আদর করার তাগিদে পরিমল কথাগুলো বলতো, আর কিছুই না। প্রথম প্রথম সুধা যখন শ্বশুরবাড়ি ছেড়ে এসেছিল, তখন তার রূপের কত কদর, সে শাশুড়ির কাছেই হোক বা পরিমলের কাছেই। তখন সুধাও আনন্দের সাথে শাশুড়ির সাথে সেলাই করা, আচার বানানো, বড়ি দেওয়া, বাগান করা সব একা হাতে করে যেত। শাশুড়ি শুধু পাশে পাশে থাকতো। এখন সেসব সুধা সব একা হাতেই সামলায়। এই সংসারে আসার পর থেকে সংসারের সবটা তো সেই করে। সে শ্বশুর শাশুড়ির টাইম মতো খাওয়া, তাদের টাইম টাইম ওষুধ, যা দিয়ে ওদের অফিসের ভাত টিফিন, আর সাথে পরিমলের হাতের কাছে সব কিছু। এইভাবেই চলছে বেশ কয়েক বছর। দেখতে দেখতে নীল এলো সুধার জীবনে। 2 জায়ের 2 মেয়ে, তিথি আর বিউ। আরও সংসারে আটকে গেল সুধা। এত সব করেও কি পরিমলের মনের মানুষ হতে পেরেছে? যখন তখন পরিমলের খালি হতাশা, যদি তুমি চাকরি করতে, তাহলে সংসারটা আমার আরও একটু সচ্ছল হতো, ওই 2 ভাইয়ের মতো। সুধা বলতো, তাহলে সংসারটা কে দেখতো? মা বাবাকে দেখতো কে? কেন, ভাই বউরা যে চাকরি করছে তাতে কি আটকাচ্ছে? তেমনভাবে আমাদেরও চলে যেত, ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়েই যেত। তাই তো সুধার নিজের কখনো কখনো মনে হয়, বাবা মা যদি তাকে কাঁচা হলুদ মাখিয়ে সুন্দরী না করে একটু নিজের পায়ে দাঁড়ানোটা শেখাতো, তাহলেই বোধহয় সুধার জীবনটা অন্যরকম হতো। তবে সুধা এক জায়গায় ভীষণ সুখী, সেটা হচ্ছে নীল, সুধার ছেলে। মায়ের কষ্ট এই একজনই সবসময় বুঝতে পারত। তাই তো ছোট থেকে নীল সুধার পেছন পেছনে ঘুরত, ছোট ছোট হাতে বিছানা গোছাতো, ভাত খেয়ে থালা তুলে নিত। রেণুবেলা তা দেখে হাঁ হাঁ করে উঠত, কিন্তু নীল তুলবেই। মা করে, আমিও করব। সুধা কখনো মন খারাপ করে বসে থাকলে নীলও চুপ করে সুধার পাশটিতে বসে থাকত। শাশুড়ি বলতে, মানে ওটা ছেলে। সুধার এক মামাতো দাদা আছে, যাকে সুধা ভীষণ ভালোবাসে। সুধার নিজের দাদা তো নেই, তাই যত আবদার ওই মামাতো দাদা মিহিরের কাছে। সুধার বাপের বাড়ির পক্ষ থেকে এই দাদাটি বেঁচে আছে। মাঝে মাঝে সে সুধার সাথে দুটো সুখ দুঃখের কথা বলে যায়। সেদিন কথায় কথায় পরিমলকে বলেছিল, সুধার শরীরটা খারাপ মনে হচ্ছে, একটু ডাক্তার দেখাও। পরিমল হেসে বলেছিল, কি খারাপ আছে, বেশ তো ভালোই আছে, খাচ্ছে তাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এরপরে যদি আপনার খারাপ মনে হয়, তাহলে সঙ্গে নিয়ে যান, শরীর ঠিক করে ডাক্তার দেখিয়ে নিয়ে আসুন। আমারও তো পয়সা নেই যে একজন সুস্থ মানুষকে অসুস্থ ভেবে ডাক্তার দেখাতে যাব। সুধার বুকটা ফেটে গিয়েছিল পরিমলের কথা শুনে। সত্যি কি সুধা সুস্থ? প্রায় মাথা ঘোরে, সত্যি থেকে গা গোলায়। এ তো কবে থেকে শুরু হয়েছে। ভেবেছিল পরিমলকে বলবে, কিন্তু দাদাকে অমন করে বলা দেখে থেমে গিয়েছিল সুধা। থাক, শরীর যা হবে হোক, নিজের মানুষটাই যদি বুঝতে না চায়, তবে আর ডাক্তার দেখিয়ে কি হবে। যায়নি সুধা আর ডাক্তার দেখাতে।
দেখতে দেখতে বেশ কয়েক বছর হয়ে গেল। নীল ডাক্তারিতে চান্স পেল। পিউ তিথিও কলেজে ঢুকল। শ্বশুরমশাই শাশুড়ি দেখতে দেখতে গত হলেন। শেষের দিকে শাশুড়ি মা একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। মুখ দিয়ে ভালো করে কথাও বলতে পারতেন না। দুই যা তো পারতপক্ষে ঘেঁচতও না। শাশুড়ির সবটাই তখন শুধুই সামলাতো। বাচ্চা মেয়ের মতন তখন শাশুড়ি মা তার হাত আঁকড়ে ধরে থাকতো। কয়েক বছর পর নীল ডাক্তার হয়ে বেরিয়ে আসে। ওদিকে পিউ তিথি এমএ পাশ করে। তিথি আর পিউয়ের কাছে সুধা ছিল শুধুই বোমা। যেমনই ঘটনা ঘটুক, সব বলা চাই বোমাকে। সেদিন সুধা নিজের ঘরে বসে বালিশের খোল পড়াচ্ছিল। তখনই নীল এসে ঢোকে। কি রে, কিছু বলবি? না, তেমন কিছু না। তাহলে এই সময় যে? নীল চুপ করে থাকাতে সুধা ওর দিকে তাকিয়ে একটু হেসে বলল, মেয়েটা কে? কোন মেয়ে? সুধা তখন নীলের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। নীল কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তিথির বন্ধু, তুমি দেখেছ। সুধা নীলের পাশে এসে বসে বলে, এটা বলতে এতগুলো মাস লাগলো? নীল অবাক হয়ে মায়ের দিকে তাকায়। তুমি জানো? সুধা হেসে বলে, তবে আর তোর মা হলাম কেন? তিথি আর পিউ কি আমাকে কিছু না বলে থাকতে পারে? তারপর একটু চুপ থেকে আস্তে আস্তে বলে, তবে একটা কথা, যদি চাকরি না করে তাহলে বিয়ে করিস না। কেন মা? ও চাকরি না করলে তো আমার কোনো অসুবিধে হবে না। আমার যখন অসুবিধে নেই, তখন এ কথা কেন বলছো? এখন বলছিস নেই, পরে অন্য বৌদি দেখে আর বলবি না। মা, আমাকে এতটা কমজোরি মনে হয় তোমার? সুধা চুপ করে থাকে। নীলের দিকে গভীরভাবে তাকিয়ে বলে, পরিস্থিতি মানুষকে দুর্বল করে দেয়। বাইরে জগতের কাছে হার মানে মন। যদি এরপরও তোর মন চায় সেই চাকরি না করা মেয়েটিকে বিয়ে করতে, তবে করবি বই কি। কিন্তু তার চাকরি না করার জন্য আফসোস করিস না জীবনে। বড্ড কষ্ট হয় রে, যখন সবচেয়ে কাছের মানুষের কাছে এই ধরনের আফসোস শুনতে হয়। সেদিন নীল আরও টুকিটাকি কথা বলে চলে গিয়েছিল। একদিন সময় করে সেই মেয়েটিকে নিয়েও এসেছিল। রাই নামদার। হাসি খুশি প্রাণবন্ত মেয়েটিকে ভালোই লেগেছিল সুধার। দুই বারিন্দা ঠিক হলো বিয়ের দিনক্ষণ। শুধু খুশি ছিল না পরিমল। আমার মতো আবার একটা বেকার মেয়েকে বিয়ে করছে, বুঝবে যেই দিন ওর বন্ধুরা ওর থেকে কম রোজগার করেও উন্নতি করবে। সত্যি কপাল। সুধার সামনে নিজের কপাল চাপড়েছিল। না, সুধার আজকাল কষ্ট হয় না পরিমলের ব্যবহার দেখে। বুকের ভেতরটা কবে যেন শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। চোখে আর জল আসে না। সুধার সাথে যেন তার অনুভূতিদের আড়ি হয়ে গেছে। সুধা ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। দেখতে দেখতে নীলের বিয়ের দিন এসে পড়ল। সেদিন ছিল নীলের বিয়ে। সে রাইকে আনতে গেছে। ইতিমধ্যে সুধার জীবনেও অনেক পরিবর্তন হয়েছে। সে বাড়ির সকলকে বলে ছাদের এই চিলেকোঠার ঘরটাতে এসেছে। জীবনে আর যে কটা দিন বাঁচবে একটু নিজের মতোই বাঁচতে চায়। যদিও পরিমল বাধা দিয়েছিল, কিন্তু নীল মায়ের মুখের দিকে তাকিয়ে কি বুঝেছিল কে জানে, সে তখনই রাজি হয়ে গিয়েছিল। মাকে সেই ব্যাপারে কোনো প্রশ্ন করেনি। মায়ের ব্যক্তিত্বকে সে বরাবরই সম্মান করে এসেছে। পরিমল ছেলের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারেনি। শুধু সুধাকে বলেছিল, প্রচুর গরম ওখানে, আমি থাকবো না। সুধা অনেকদিন পর পরিমলের কথা শুনে হেসে ফেলেছিল। আমি একা থাকতে চাই, মানে একদম একা। পরিমল সুধা দিকে অবাক হয়ে তাকিয়ে বলেছিল, আমাকে বাদ দিয়ে থাকবে? সুধা হেসে বলেছিল, তুমি ছিলে কবে সঙ্গে আমার? পরিমল স্তম্ভিত। পরিমল বাগরুদ্ধ। সুধা সরে এসেছিল। আজ অনেকদিন পর চিলেকোঠারি নিঝুম রাতে সুধা তার সবসময়ের সঙ্গে নীল ডায়েরিটা নিয়ে টেবিলে রাখল। সারা বাড়ি নিঝুম, শান্ত। বিয়ে বাড়ির কাজের জন্য সবাই ক্লান্ত। সারাদিন ধকল গেছে সকলের, তাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। ছাদের খোলা দরজা দিয়ে একাদশীর চাঁদ দেখা যাচ্ছে। মাঝরাত্রে একটু শিশিরে ঠান্ডা আসছে। সুধা লিখতে থাকে, আজ থেকে নীল তার নতুন জীবনে প্রবেশ করবে। কাল সুধা রাইকে বরণ করার সময় চার দেওয়ালের একটা ঘরের চাবি দেবে না। নকল চাবির গোছে ধরিয়ে সংসারের পাকে ফেলে দেবে না। তাকে জড়িয়ে ধরে তার আর নীলের হাতটা নিজের হাতের মধ্যে রেখে বলবে, সারাটা জীবন এইভাবে দুজন দুজনার থাকিস। চাবির গোছা নয়, একজন ভালোবাসার মানুষকে তুলে দেব, যে তোকে সারাটা জীবন পূর্ণিমা চাঁদের মতো ঝলমলে রাখবে, সম্মান দেবে। হাতে হাত রেখে যে সারা জীবন বলবে ছোট্ট একটি কথা, আমি তো আছি, ব্যাস এইটুকুই। সেই কথার মধ্যে সংসারের নুন হলুদের গন্ধ থাকবে না, থাকবে তো শুধুই ভালোবাসার গন্ধ। কলমটা রেখে সুধা বাইরে থেকে তাকায়। শেষ রাত হতে চলল। গায়ের কাপড়টা আরও একটু বেশি ভালো করে জড়িয়ে নিল।
চাঁদটা একটু একটু করে নারকেল গাছের ফাঁকে চলে যাচ্ছে। নিচের ঘরে এখন পরিমল নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সুধার না পাওয়ার হিসেব পরিমলের হৃদয় পর্যন্ত এতগুলো বছরে পৌঁছতেই পারল না। সুধার বুক চেয়েছে নোনা জল গড়িয়ে পড়ল। নীল ডায়েরির কয়েকটা শব্দ তাতে আবছা হয়ে গেল। সুধার স্বপ্নের মতো সব চোখের জলের মধ্যে কোনো না কোনো কাহিনী লুকিয়ে থাকে। সে কাহিনী লিখে তো অনেকজন, কিন্তু পরে একজনই। কিছু গল্প শেষ হয় না কখনো, অন্য কোথাও অন্য কোনো নামে আবার শুরু হয়।